আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি এস এম তানবীর। শুরুতেই সংবাদ শিরোনাম। করোনায় শনাক্ত 600-র নিচে 4.5 মাসের সর্বনিম্ন, তবে বেড়েছে মৃত্যু। আবারও ঘটল একই ব্যক্তিকে 2 ডোজ টিকাদানের ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অভিভাবকদের ভিড়ে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। জালিয়াত চক্রের তৎপরতা নেই, দাবি উপাচার্য। বিএনপির আন্দোলনে মরিচা ধরেছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। দেশে আর নির্বাচন খেলা হবে না, বললেন মির্জা ফখরুল। ফুলেল শ্রদ্ধায় জিয়াউদ্দিন বাবলুকে শেষ বিদায়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। দাফন করা হবে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই করোনা ও টিকাদান প্রসঙ্গ। দেশে দিনে শনাক্ত করোনা রোগীর সংখ্যা 600-র নিচে নেমেছে, যা গত 4.5 মাসের সর্বনিম্ন। তবে রোগীর সংখ্যা কমলেও গত 24 ঘন্টায় দেশে মৃত্যু বেড়েছে। সর্বশেষ 24 ঘন্টায় আরও 24 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 589 জন। আগের দিন 21 জনের মৃত্যু এবং 847 জন রোগী শনাক্ত হয়েছিল। গত 24 ঘন্টায় 17,283 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 3.41%। এ নিয়ে টানা 3 দিন শনাক্তের হার 4%-এর নিচে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত দেশে 15,57,347 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, আর মারা গেছে 27,555 জন। সবশেষ 24 ঘন্টায় সবচেয়ে বেশি 14 জন মারা গেছে ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে 4 জন ও রংপুরে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগে 1 জন করে মারা গেছে। রাজশাহী বিভাগে কারো মৃত্যু হয়নি। আবারও একসাথে 2 ডোজ করোনার টিকা দেওয়ার ঘটনা ঘটল রাজধানীর জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে। সকালে কেন্দ্রটিতে টিকা নিতে আসা হানিফ নামের এক ব্যক্তির সাথে এই ঘটনা ঘটে। বিষয়টি কর্তব্যরত নার্স এবং টিকা প্রদানকারীরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও এর সত্যতা উঠে আসে মাই টিভির ক্যামেরায়। তবে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। রাকিব হাসানের রিপোর্ট। নিয়মিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই রাজধানীর জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে শুরু হয় টিকাদান কার্যক্রম। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নেন হানিফ নামের এই ব্যক্তি। প্রত্যেকে 1 ডোজ টিকা নিলেও হানিফকে দেয়া হয় পরপর 2 ডোজ মডার্নার টিকা। আমি সিরিয়ালে গেছি, যাওয়ার পর আমার ম্যাডাম বসছে, একটা মহিলা পরে বসার পর একটা দিছে, পরে রিসিপ্ট আমার হাতে দিছে, আমাকে উঠতে বললাম গাবু আবার কিছু করবেন না, স্যাবলন দিয়ে ডলার জন্য বসেন, ওই কথা দেন তো আরেকটা মেরে দিছে, পরে আমি গাবু 2টা মারলেন, আমাকে সবাই একটা তুমি বেশি বুঝো, আমাকে আমার 2টা মারছে, আমি তো বলতে এসে আমার 2টা মারতেছেন। এরপরে আরেকজন থাবার তোমার দিব, আমি 20 মিনিট বসো, ওই 20 মিনিট বসেন পরে এই যখন ছাড়লো, এখন তো আমার হাত তবদার মতো হয়ে যাইতেছে। বিষয়টির সততা জানতে কথা হয় কর্তব্যরত নার্স ও টিকা প্রদানকারীদের সাথে। আমি তো দেইনি, আমি বলতে পারবো না। একটাই দাগ আছে, এই একটাই দাগ আছে দেখেন, আর একটা কোনো দাগ আছে দেখেন। ইনি ফলস কথা বলতেছে, ওনাকে বারবার বলা হয়েছে ফলস কথা বলতেছে। তবে প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও পরে টিকা দেওয়ার চিহ্ন দেখে শাক দিয়ে মাছ ডাকারও চেষ্টা করেন তারা। চেষ্টা দিছে আধা ঘন্টা ওনাকে অবজারভেশন রাখছে, ওনার শারীরিক কোনো সমস্যা নাই, কোনো কিছু না। উনি উঠে না যায়, তাতে তো কোনো সমস্যা হতেই পারে। এটা আপনি বসেন না, আপনি কেন আপনি এই আপনি দেখেন যে উনি বসছে, উনি চিন্তা উঠে যাবে, যদি উনি আবার বসেই থাকে তাহলে এটা তো হতেই পারে, এটা একটা ভুল। প্রতিষ্ঠানটির একজন সিনিয়র নার্স এসে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। ক্যামেরা দেখে উত্তেজিত হয়ে অসৌজন্যমূলক আচরণও করেন। আমার 2টা একসাথে মেরে দিছে। আপনি কি ওঠেন নাই? আমাকে এই সারা দিয়েছে, তারপরে হ্যাঁ একজন আসলাম, ইনি দিয়েছে আমাকে, আবার শুয়ে মারছে, পরে আমি আমাকে একটু ডলার দেন, ওইটা পরে আবার একটা মেরে দিয়েছে। এইটা না না, আপনি আমার পাশে একটু আসেন। হ্যালো, কতটা যাচ্ছেন আপনি? আমি যেখানে যাই, আমার যেখানে আমার ডক্টর আছে, ওনার কাছে আমরা তো তার সাথে কথা বলবো। ঠিক আছে, আপনারা বুঝে না, আমি পাশে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হলে আশ্বাস মেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার। আমি আসলে বিষয়টা এইমাত্র আমি আপনার কাছ থেকে জানলাম, আমি বিষয়টা অবগত নই। এই বিষয়ে যদি আমি কোনো অভিযোগও এখন পর্যন্ত পাইনি, যদি আমরা পাই সেটা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, আমরা অবশ্যই ব্যবস্থা। এদিকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষা করতে দেখা যায় টিকাগ্রহীতাদের। প্রথম ডোজ হিসেবে দেয়া হয় মডার্না ও সিনোফার্মার টিকা। মডার্না নিয়েছি, এখনো মিসম্যানেজমেন্ট আছে,
মানে এখনো অর্গানাইজিং ঠিক মতো হচ্ছে না আর কি। পরিস্থিতির ভিতরে সব সুন্দর, ভালোই আসছি, সুন্দরভাবে সব কিছু টিকা দিচ্ছে সবাইকে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রসঙ্গ। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে এবার অনুষ্ঠিত হলো কলা অনুষদভুক্ত খ ইউনিটের পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ৮ বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হয় পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানলেও তা উপেক্ষিত ছিল অভিভাবকদের ভিড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, নজরদারির কারণে এবার জালিয়াত চক্রের তৎপরতা নেই। আবেদন অনুপাতে পরীক্ষায় অংশ নেওয়ার হার সন্তোষজনক বলে মনে করেন তিনি। ড্যানিত রঙের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এবার ৭,১৪৮টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ৩,২৪,০০০-এরও বেশি শিক্ষার্থী। এর মধ্যে খ ইউনিটে ২,৩৭৮টি আসন, যার বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ৪৭,৬৩৫ জন। খ ইউনিটেই সবচেয়ে কম আবেদন পড়েছে ২০২০-২১ শিক্ষাবর্ষে। সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর 12:30টায়। প্রস্তুতি অনুযায়ী পরীক্ষা ভালো হয়েছে এবং প্রশ্নও তুলনামূলক সহজ ছিল বলে জানায় শিক্ষার্থীরা। প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল, পরীক্ষাও ভালো হয়েছে। প্রস্তুতি ভালো ছিল, পরীক্ষা ভালো হয়েছে, আর পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। চান্স পাওয়ার ব্যাপারে আশাবাদী কতটুকু? 80%। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন বাকিটা হ্যাঁ ইজি ছিল। যতটা টেনশন আসছিলাম অতটা টেনশন হয় না। রাইটিং পার্ট নিয়ে অনেক টেনশন ছিলাম, অতটা টেনশন হয় না। কঠোর নজরদারির কারণে এবার কোনো জালিয়াত চক্রের তৎপরতা নেই বলে মনে করছেন উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান। যে কোনো ধরনের জালিয়াতি চক্রকে রোখা, সব কিছু মিলে সবটার বিরুদ্ধেই সব কিছু সোচ্চার আছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ গোয়েন্দা সংস্থা, তারা খুবই তৎপর। ফলশ্রুতিতে যতটুকু দেখলাম এবং এখন পর্যন্ত আমি বেশ কয়েকজন উপাচার্যের সাথে কথা বলেছি, তারাও বলছেন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে তারা তাদের সেন্টারে কেন্দ্রে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় অতিরিক্ত মাত্রায় অভিভাবকদের কেন্দ্রে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করেও তা ঠেকানো যায়নি। ড্যানিত রং, মাইটিভি, ঢাকা। বিজ্ঞাপনবিহীন বিদেশি চ্যানেল প্রচার প্রসঙ্গ। বিজ্ঞাপনবিহীন চ্যানেল না পাওয়া পর্যন্ত গ্রাহকদের বিনোদনের স্বার্থে বিদেশি চ্যানেল সম্প্রচারের অনুমতি দিয়ে চলমান বিধিনিষেধ প্রত্যাহার করে বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াবের সমন্বয় কমিটি ও কোয়াব ঐক্য পরিষদ। রাজধানীতে পৃথক সংবাদ সম্মেলনে তারা এই আহ্বান জানান। সমস্যা নিরসন না হলে আগামী ৪ অক্টোবর থেকে বৃহত্তর আন্দোলনের কথা বলেছে কোয়াব সমন্বয় কমিটি। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। তথ্য মন্ত্রণালয় কর্তৃক কেবল টিভি নেটওয়ার্কে বিজ্ঞাপনবিহীন অনুষ্ঠান সম্প্রচার বিষয়ে জটিলতা নিরসনে রাজধানীর বাংলা মোটর ইউসিএস অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াব সমন্বয় কমিটি। গ্রাহকরা আমাদেরকে প্রতিনিয়ত প্রশ্ন করছে যে চ্যানেলগুলো বন্ধ কেন, চ্যানেলগুলো আপনারা চালান না কেন, আমরা শুধু এই কটা চ্যানেল কেন দেখব। মানে আমরা আসলে খুব বাজে একটা সিচুয়েশন ফেস করছি। এতে অপারেটরসদের বিভিন্ন দাবি দেওয়ার কথা তুলে ধরেন সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক। তো এটা একটা শিল্প, এই শিল্পকে বাঁচানো, এই শিল্পকে সঠিক পথে চালানোর জন্য আপনাদের সহযোগিতা চাই এবং পাশাপাশি আমাদের এই কষ্টের জায়গাটা, আমাদের এই যে সৃষ্ট জটিলতা, এটা আমরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, ওনার হস্তক্ষেপ কামনা করছি। দাবি না মানলে আগামী ৪ অক্টোবর থেকে আন্দোলনে যাওয়ার কথা বলেন সৈয়দ মোশাররফ আলী চঞ্চল। আমরা আগামী ৪ অক্টোবর 2021-এর সোমবারের মধ্যে কেবল টিভি শিল্পে বিদ্যমান জটিলতা নিরসন না হলে সমগ্র দেশের কেবল অপারেটরদের নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। রাজধানীর বনানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে কেবল অপারেটর্স অব বাংলাদেশ, কোয়াব ঐক্য পরিষদ। কি কি প্ল্যান আছে না আছে এগুলো রেডি করা উচিত। আমার ইনফ্রাস্ট্রাকচার কতটুকু আছে, এটা রেডি কিনা। ক্লিন ফিড তখনই বাস্তবায়িত হবে যখন ব্রডকাস্টার ক্লিন করে সেই ফিডটাকে প্রোভাইড করবে। ডিজিটাল পদ্ধতি যতদিন চালু না হয় ততদিন পর্যন্ত চ্যানেল চালু রাখার অনুরোধ জানান কোয়াব ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম আনোয়ার পারভেজ। এখন একটাকে বন্ধ করে আরেকটাকে কি আরো বেশি করে চালানো যাবে? আমার মনে হয় না। নাম্বার 1। নাম্বার 2, এখন বাংলাদেশি 35টা চ্যানেল দিয়ে, যেটা আমাদের সাবেক মহাসচিব সাহেব বলে গিয়েছেন, আমি এখন আমার সামনে যেটা মূল চ্যালেঞ্জটা,
যে আমি কতদিন পর্যন্ত আমার এই নেটওয়ার্কটাকে এই ব্যয় বহন করে আমি সাস্টেইন করে থাকতে পারবো। এস.এম. খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। এবারে রাজনৈতিক প্রসঙ্গ। বিএনপির আন্দোলনের হাতিয়ারে মরিচা ধরে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, দেশে আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হবে না। পৃথক সভায় তারা এসব কথা বলেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বিএনপি জনসমর্থনের জোয়ারে সমসাময়িক বিষয় নিয়ে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংগ্রামের বীরত্ব কথা বলেন বিএনপির আন্দোলন প্রসঙ্গে। আর জনগণ জানে বিএনপির হটকারিতা, গণতন্ত্র হত্যা, ষড়যন্ত্র, লুটপাট, সুবিধাবাদী রাজনীতির ইতিহাস। আন্দোলনেও তারা সফল হবে না এবং নির্বাচনেও তাদের সফলতা আসবে না। বিএনপির আন্দোলনের হাতিয়ারে মোর্চে ধরে গেছে। এদিকে চাঁদপুরে আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নিয়ে নির্বাচন নিয়ে কথা বলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক। নেতা দলের গণতান্ত্রিক অধিকার আছে নির্বাচনে অংশ নেওয়া এবং নির্বাচনে অংশ না নেওয়ারও অধিকার আছে। অতএব কোনো রাজনৈতিক দল যদি মনে করে নির্বাচনে অংশ নেবেন না, এটা তাদের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তুলে ধরেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি। জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন অগ্রগতির অপর নাম। জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের প্রতিচ্ছবি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন খেলা আর হবে না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত 2001 সালের 1 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ নিরপেক্ষ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, মানুষের ভাষা পড়েন, দেয়ালের ভাষা পড়েন। তত্ত্বাবধায়ক সরকারের বিধান করে সরে যান। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া আমরা কোনো নির্বাচনে অংশ নেব না। ওবায়দুল কাদের সাহেবরা বলেন বিএনপি নাকি হরতালের পার্টি, বিএনপি আপনার জ্বালাও পোড়ার পার্টি। আর হরতাল জ্বালাও পোড়া তাদের যে রেকর্ড, সেই রেকর্ড কেউ কোনোদিন ভাঙতে পারবে না। 1977 সালের 2 অক্টোবর তথাকথিত পরিকল্পিত বিদ্রোহ দমনের নামে অন্যায়ভাবে ফাঁসি, কারাদণ্ড ও চাকরিচ্যুত করার অপরাধে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছে নিহত ও চাকরিচ্যুতদের স্বজনরা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তারা এমন ন্যাক্কারজনক ষড়যন্ত্রে নিহত সেনা ও বিমান বাহিনী কর্মকর্তাদের রাষ্ট্রীয়ভাবে নির্দোষ ঘোষণার দাবি জানান। বিস্তারিত সাইদুর রহমানের আরেকটি রিপোর্টে। 1977 সালের 2 অক্টোবর অসংখ্য মুক্তিযোদ্ধা, সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে ফাঁসি, কারাদণ্ড এবং চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ 44 বছর পর তাদের স্বজনদের একত্রিত করে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমান্ড। 1977 সালের 2 অক্টোবর বিনা অপরাধে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। মৃত্যুর পর আজও কবরের ঠিকানাও পাননি তারা। যে জিয়াউর রহমানের আমার এই বাবাকে মৃত্যু দিয়েছে বা ফাঁসি দিয়েছে, আমি এমন কি অপরাধ করেছি যে আমি আমার বাবার কবরের পাশে দাঁড়াতে পারবো না? কিন্তু আমি নিজেও জানি না যে আমার বাবার কবর কোথায়। আজ পর্যন্ত আমার স্বামীকে মেরে ফেলছে, ফাঁসি দিয়েছে বা তার কবরটা কোথায় করেছে কিছুই জানান না। এই ঘটনার বিচার এবং নিহতদের নির্দোষ ঘোষণার দাবি জানান স্বজনরা। আমার বাবাকে কি কারণে মারা হয়েছে? আমার বাবা নির্দোষ। আমার বাবার খুনির দায়িত্বে যারা আছেন তাদের বিচার চাই। কিন্তু মরার আগে যদি শুনে যায় আমার স্বামী নির্দোষ ছিলেন, তাহলে আমি মরেও শান্তি পাবো, তাহলে আমি মরেও শান্তি পাবো না। আমি যদি জান্নাতের কাজ করি আমি জান্নাতে যাব, আমি জাহান্নামে যেতে চাই না জিয়াউর রহমানের মতো। এ বিষয়ে সরকারের কাছে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন আলোচকরা। হতাশা এবং বেদনা
দুঃখ এবং স্বজন হারা ক্রন্দন নিয়ে এখনও যারা জীবনযাপন করছেন তাদের ব্যাপারে অবশ্যই বর্তমান সরকারের দরকার হবে, উচিত হবে তাদের পাশে দাঁড়ানো। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে দলের পক্ষ থেকে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। করোনা পরবর্তী নানা জটিলতায় ভুগে সকালে পৃথিবীর মায়া ত্যাগ করে ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন বাবলু বাদেশা গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। এস এম আরিফের রিপোর্ট। করোনায় আক্রান্ত হয়ে 6 সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু। শ্বাসকষ্টজনিত নানা জটিলতায় তাকে একবার লাইফ সাপোর্টেও রাখা হয়। পরে করোনামুক্ত হলেও হাসপাতাল ছাড়া হয়নি তার। সেখানেই শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিয়াউদ্দিন বাবলু। কর্তব্যরত চিকিৎসক জানান, করোনা পরবর্তী জটিলতায় তার মৃত্যু হয়েছে। কোভিড পরবর্তী যে জটিলতা, এগুলোতে উনি ভুগছিলেন। তারপরে নতুন করে তার ব্যাকটেরিয়াল সংক্রমণ হয় এবং এটা থেকে ওনার আস্তে আস্তে পরিস্থিতি আরও জটিল হয় এবং আস্তে আস্তে ওনার কিডনি, লিভার এগুলো খারাপ হতে থাকে। গত রাত থেকে ওনার পরিস্থিতি আরও বেশি ক্রিটিক্যাল হয়ে যায় এবং শেষ পর্যন্ত ওনার 9টা বাজার 10 মিনিট আগে ওনার হার্ট বন্ধ হয়ে যায়। জিয়াউদ্দিন বাবলুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের মাঝে। আমার বাবা জিয়াউদ্দিন আহমেদ বাবলু আজকে সকালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আজকে শেষ বিদায় জানাতে জিয়াউদ্দিন বাবলুর মরদেহ নিয়ে আসা হয় রাজধানীর কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ছাড়াও দলের কেন্দ্রীয় নেতাকর্মী, সহযোগী সংগঠন ও ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। এমন একজন মানুষ ছিলেন, ওনার কথা আমরা সকলেই শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী ওনার কথা শোনার পরে আমার দম বন্ধ হয়ে আসতেছে আমি যখন শুনেছি। সবাইকে আমাদের চলে যেতে হবে, কিন্তু উনি অসংখ্য ভক্ত রেখে চলে গেলেন আমাদের মাঝ থেকে। আমাদের চিরদিনের জন্য আমাদের মাঝ থেকে চলে গেলেন, এটা অত্যন্ত মর্মান্তিক। শুভবুদ্ধি সম্পন্ন মানুষের যখন রাজনীতিতে এটি গুণগত পরিবর্তন নিয়ে এগিয়ে যাওয়ার কথা, সেই সময় এইরকম একজন গুণী রাজনীতিকের প্রয়াণ এটি রাজনীতির জন্য ক্ষতিকর। দলে জিয়াউদ্দিন বাবলুর শূন্যতা পূরণ হবার নয় বলে জানান জিএম কাদের। কালকে এবং পরশুদিন দুদিন, আজকে থেকে শুরু করে আমরা সারা দেশব্যাপী জাতীয় পার্টির সকল অফিস এবং যেখানে যেখানে জাতীয় পার্টির সংগঠন আছে সবাই এই শোক দিবস পালন করবেন। তারা কালো পতাকা উত্তোলন করবেন, জাতীয় পার্টির পতাকা অর্ধনিমিত রাখবেন এবং আলাপ আলোচনা এবং দোয়া মাহফিলের আয়োজন করবেন। এইভাবে আমরা ওনার আত্মার প্রতি শ্রদ্ধা জানাবো। জাতীয় পার্টির 2 দফায় মহাসচিবের দায়িত্ব পালনকারী জিয়াউদ্দিন বাবলু সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের মন্ত্রিসভায় শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। নিজ দেশ মিয়ানমারে ফিরতে চাওয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, মহিবুল্লাহ নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছিলেন, সে কারণে কিছু স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে, কাউকে ছাড় দেয়া হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। গত 29 সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইস্ট ওয়েস্ট 1 নম্বর ব্লকের বাড়ির সামনে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। আলোচিত এই হত্যাকাণ্ডের পরদিন বৃহস্পতিবার অজ্ঞাতনামা 20 থেকে 25 জনকে আসামি করে উখিয়া থানায় মামলা করেন নিহত মহিবুল্লাহর ছোট ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 3 জনকে আটক করা হয়েছে। এদিকে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় আরও 2 জন রোহিঙ্গাকে আটক করেছে 14 এপিবিএন সদস্যরা। আটক রোহিঙ্গারা হচ্ছে জিয়াউর রহমান ও আব্দুস সালাম। শুক্রবার দিবাগত মধ্যরাতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি টিম উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক 2 জনকে রাতেই উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে এপিবিএন।
14 ছাত্রের মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করা হলেও প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চালু থাকবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন পাবলিক রিলেশন অফিসার শাহ আলী। এদিকে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা। দুপুর 12টায় আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে তারা প্রশাসনিক ও একাডেমিক ভবনের তালা খুলে দেয়। শিক্ষার্থীদের দাবি সাময়িক বরখাস্ত নয়, শিক্ষিকা ফারহানা ইয়াসমিনকে চূড়ান্তভাবে অব্যাহতি দিতে হবে। মেট্রো রেলের আরও 4টি ইঞ্জিন ও 8টি কোচ এসেছে মংলা বন্দরে। 15 দিন আগে জাপানের কোবে বন্দর থেকে এসব ইঞ্জিন ও কোচ নিয়ে ছেড়ে আসা বিদেশি জাহাজ MV-SPM ব্যাংকক হয়ে সকালে মংলা বন্দরের 9 নম্বর জেটিতে ভিড়ে। পরে জাহাজটিতে বন্দর কাস্টমস ও এজেন্টের প্রয়োজনীয় সকল কাগজপত্র সম্পন্নের পর শুরু হয় ইঞ্জিন ও কোচ খালাসের কাজ। জাহাজ থেকে ইঞ্জিন ও কোচ নামিয়ে রাখা হচ্ছে পরিবহন বার্জের নৌযানে। নদীপথে মেট্রো রেলের ইঞ্জিন ও কোচ নেওয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ি ডিপোতে। আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের উদ্যোগে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আলা হজরত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আল্লামা অধ্যক্ষ শেখ মোহাম্মদ আব্দুল করিম সিরাজ নগরীর সভাপতিত্বে এর উদ্বোধন করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কো চেয়ারম্যান আলহাজ শাহ মোহাম্মদ আহসানুজ্জামান। কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব আল্লামা আনম মাসউদ হুসাইন আল কাদেরির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কাজী গোলাম মহিউদ্দিন লতিফি। অনুষ্ঠানে আলা হজরতের রাষ্ট্র দর্শন প্রেক্ষিত বাংলাদেশ বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর মোহাম্মদ শাহজালাল। আরব মুক্তা শরীফ মদিনা শরীফের বিজ্ঞ মুফতিয়ানে কেরাম ওই যুগের যারা ছিলেন তাদের কাছে আলা হজরত কতগুলো প্রশ্ন দায়ের করেছিলেন লিখিতভাবে। ফতহুসামুল হারামাইন, একদিকে পূর্ব পাকিস্তান, অন্যদিকে পশ্চিম পাকিস্তান, তাদের স্বার্থান্বেষী মহলের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হবে। তখন আরেকটি ঘটনা ঘটবে, তা দুকবি নজরুল কিতাবের সরার মধ্যে তা পরিষ্কার অর্থে লেখা। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় শনাক্ত 600-র নিচে 4.5 মাসে সর্বনিম্ন, তবে বেড়েছে মৃত্যু। আবারও ঘটল একই ব্যক্তিকে 2 ডোজ টিকাদানের ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অভিভাবকদের ভিড়ে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। জালিয়াত চক্রের তৎপরতা নেই, দাবি উপাচার্যের। বিএনপির আন্দোলনে মরিচা ধরেছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। দেশে আর নির্বাচন খেলা হবে না, বললেন মির্জা ফখরুল। ফুলেল শ্রদ্ধায় জিয়াউদ্দিন বাবলুকে শেষ বিদায়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। দাফন করা হবে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 9টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফিজ।